আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি, এটা ডেঙ্গু মশার যে ভেক্টর এডিস অ্যাজিপ্টি, এই মশার বংশবৃদ্ধির জন্য এটা খুব উপযুক্ত সময়। এবং এই টেম্পারেচার এবং হিউমিডিটির সাথে বৃষ্টি শুরু হয়েছে, মশার বংশবৃদ্ধি পাবে, কাজেই ডেঙ্গু বাড়তে থাকবে। এখনও ফুল ব্লোন ডেঙ্গু শুরু হয়নি, কিন্তু আমরা আশঙ্কা করছি যে গতবার বা তার আগের মতো ডেঙ্গু রোগী বৃদ্ধি পেতে পারে। প্রাথমিক ডেঙ্গু, যে প্রথমবার ডেঙ্গু হলে সাধারণত সেটা ক্লাসিক্যাল ডেঙ্গু হিসাবেই থাকে, ডেঙ্গু হেমোরেজিক বা সিরিয়াস যে ডেঙ্গু, ক্রিটিক্যাল ডেঙ্গু আমরা বলি, সেটাতে যায় না। কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার যদি ডেঙ্গু ইনফেকশন হয় অথবা একই সাথে মাল্টিপল ইনফেকশন হয়, তাহলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং সেখান থেকে ডেঙ্গু শকে যাওয়ার ঝুঁকি থাকে। গত 2 বছরের ট্রেন্ডটা আপনি সঠিক বলেছেন, যে শুরু থেকে যেরকম আমাদের একটা প্রেজেন্টেশন ছিল, তীব্র জ্বর, তার সাথে গায়ে ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, গিটে ব্যথা, র্যাশ হওয়া, এগুলোর সাথে সাথে বা এগুলোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হিসাবে এসেছিল আমাদের ডায়রিয়া। তো এই প্রেজেন্টেশন জ্বরের সাথে ডায়রিয়া, এটা যেহেতু একটু প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট, যদিও হতে পারে হচ্ছে, হ্যাঁ, এই কারণে ডায়াগনোসিস হতে হয়তো একটু দেরি হয়েছে। আবার ডেঙ্গুতে আমরা জানি যে ফ্লুইড লিকেজ হয়, ফ্লুইড লিকেজ হয়ে ভলিউম কমে যায়, তার সাথে ডায়রিয়া ভমিটিং যদি থাকে তাহলে ভলিউমটা আরও দ্রুত কমে যাচ্ছে। তো ভলিউম কমে গেলে হাইপোভলিউমিক শক যাওয়ার প্রবণতাটা বেশি হয়, এবং সেই কারণে শকে চলে গেলে আসলে ডিফিকাল্ট ম্যানেজ করা, সেই কারণেই হয়তো মর্টালিটি বেড়েছে। প্লেটলেট ট্রান্সফিউশন নিয়ে একটা ব্যাপক প্রতিযোগিতার মতো চলতো, হ্যাঁ, যে কে কত ইউনিট প্লেটলেট বা কত ইউনিট ব্লাড দিয়েছে সেটার উপরে অনেকটা রোগীদের মধ্যে একটা প্রতিযোগিতার মতো চলতো। বাট এখন রোগীদের মধ্যেও এই সচেতনতা তৈরি হয়েছে যে আমরা প্লেটলেট কাউন্টকে খুব বেশি আমরা আসলে হিসাবে নেই না। পেশেন্টের ওয়েলবিং ভালো আছে কিনা, পেশেন্ট খেতে পারে কিনা, পেশেন্টের ইউরিন আউটপুটটা ঠিক আছে কিনা, পেশেন্টের কনসাসনেস ঠিক আছে কিনা, সে ওয়েল অ্যালার্ট কিনা, এই জিনিসগুলোর সাথে সাথে পেশেন্টের আমরা প্রতিদিনই, এখন বলি আমরা প্রতিদিনই সিবিসি করেন, সিবিসির সাথে হিমাটোক্রিটটা দেখেন। এটা ল্যাব টু ল্যাব, কোথাও উপরে কোথাও নিচে যেখানেই থাকুক, আপনি এইচসিটি অথবা পিসিবি যে কোনো একটা লেখা থাকে এইটাকে। এবং আমরা এখন পরামর্শ দিই জ্বরের প্রথম দিনই সিবিসি করে ফেলেন, তাহলে আপনি একটা বেজলাইন হিমাটোক্রিট পেয়ে ফেললেন। প্রথম দিনে যদি আপনি 40 পান, হ্যাঁ 20%, তার মানে এটা যদি আপনার 48 পার হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনি ক্রিটিক্যাল ফেজে গিয়েছেন, আপনার সিগনিফিক্যান্ট মানে একটা উল্লেখযোগ্য পরিমাণ প্লাজমা লস হয়ে গিয়েছে। আপনি এখন প্লেন বা ক্লাসিক্যাল ডেঙ্গুতে নাই, আপনি এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আছেন। এবং আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলতেই মনে করি যে হেমোরেজ হয়েছে কিনা, না, হেমোরেজটা আসলে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের জন্য হলমার্ক না। হলমার্ক হচ্ছে প্লাজমা লিকেজ, যে জলীয় অংশটা যদি 20%-এর বেশি চলে যায়, হ্যাঁ, প্লাজমা থেকে মানে ব্লাড ভেসেল ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে যদি বের হয়ে যায়, সেটা হলো হলমার্ক। তার সাথে এনাদের ক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে যে ব্লিডিংয়ের ঝুঁকিটা বেড়ে যায়, এবং এই ব্লিডিংয়ের ঝুঁকিটা বেড়ে যায় তার জন্য ওই প্লেটলেট কাউন্ট একটা ইম্পর্টেন্ট, ওই সেন্সে যে প্লেটলেট কাউন্ট যদি 1 লাখের নিচে নেমে যায় তাকেও আমরা ডেঙ্গু হেমোরেজিক হিসাবে লেভেল করি, হ্যাঁ। কিন্তু শুধুমাত্র প্লেটলেট কাউন্টের উপরে বেস করেই আমরা কখনো তাকে ব্লাড প্রোডাক্ট দেওয়া বা প্লেটলেট দেওয়া, এবং এই জিনিসটা আরো জরুরি বলতে চাই যে এখন আমাদের রোগীদের আসলে আমরা প্লেটলেট দেই না। যদি কোনো কারণে ব্লাড লস হয়, ইন্টারনাল ব্লাড লস হয় অথবা এক্সটার্নাল ব্লাড লস হয়, তাহলে আমাকে দিতে হবে, হ্যাঁ, ব্লাড, হোল ব্লাড অথবা প্যাকসেল, নট প্লেটলেট। খুব অল্প লিমিটেড 1-2টা কন্ডিশনে আমাদের প্লেটলেট দিতে হয়। সাধারণভাবে আমরা বলি যে যদি একজন পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, প্লেটলেট কাউন্ট 10,000-এর নিচে নেমে আসলেও আমরা সাধারণত প্লেটলেট কনসেন্ট্রেট এখন দেই না, দেওয়ার প্রয়োজন পড়ে না।